রাজধানী বনানীতে সড়ক দুর্ঘটনায় 2 পোশাক শ্রমিক নিহত। রাস্তা অবরোধ করে বিক্ষোভ, বন্ধ যান চলাচল। গভীর রাতে আদালতে শুনানি। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রধান আসামির 7 ও বাকিদের 5 দিন করে রিমান্ড। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে দেশ জুড়ে চলছে বিক্ষোভ। শিক্ষার্থী জনতার সাথে রাজপথে রাজনীতিকরাও। পূর্বাঞ্চলে প্লট জালিয়াতিতে শেখ হাসিনা পরিবারের সংশ্লিষ্টতা প্রমাণ দুদকের হাতে। 6 মামলার চার্জশিট অনুমোদন সংস্থাটির। মোহাম্মদপুরের সাবেক ডিসি বিপ্লবের বাড়িতে অভিযান। চেকপোস্টে জোরদার যৌথ বাহিনীর তল্লাশি, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ফসলের ক্ষেত, আমবাগান এলাকায় ইটভাটা। 124টির মধ্যে অবৈধ 115। কালো ধোঁয়া ছাইয়ে বিপর্যস্ত পরিবেশ। এবং সিরিয়ায় আসাদপন্থীদের খুঁজে ঘরে ঘরে অভিযান। 3 দিনে 1300-র বেশি মানুষ নিহত। দেশকে বিভক্তির ষড়যন্ত্র দাবি প্রেসিডেন্টের। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। দুপুরে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। রাজধানী বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তার সহকর্মীরা। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। ভোর 6টার দিকে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বনানী থানার ওসি রাসেল সরকার জানান, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় পোশাক শ্রমিকের মৃত্যু হয়। নিহতের নাম মিনারা আক্তার। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার পরপরই 2টি গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে করে বনানী এলাকায় যান চলাচল বন্ধ হয়ে মহাখালী, বনানী, গুলশান ও কাকলী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। মেয়েটা আমরা পিছে আসতেছি, ওইরকম থামাইছে, থামাই নাই, মেয়েটারে দাঁড় করাইয়া মাইরে দিয়ে আবার গেছে। সাথে সাথে আমাদের চোখের সামনে যদি একটা মানুষ মারা যায় কেমন লাগে? আপনার চোখের সামনে যদি একটা মানুষ মারা যায় আপনার কেমন লাগে? ট্রেনের এই সাইডটাই মানে যখন পার হতে লাগছে না, 2টা মেয়ে আর একটা ছেলে, ওই সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। একজন সিরিয়াস অবস্থায় আছে আর 2জন মারা গেছে, কিন্তু আমরা সঠিক বিচার পাইনি। বনানীতে সড়ক দুর্ঘটনা, পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন তাদের সহকর্মীরা। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কায়েস রাহাত। রাহাত, এখন সেখানকার পরিস্থিতি কি দেখছেন, কি বলছেন শ্রমিকরা, জানাবেন। ধন্যবাদ। যেমনটি জানেন যে দাঁড়িয়ে আছি বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায়, এবং এখানে একটি গার্মেন্টস কর্মীর যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে করেছে গার্মেন্টস কর্মীদের যে অবরোধ। এখানে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে সকাল 6টা 50-এ মূলত এই দুর্ঘটনাটি ঘটে, এবং এই দুর্ঘটনার ঘটার পর মোটামুটি কারিগরি জটিলতায় আমাদের সহকর্মীর সাথে সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত হিটু শেখের 7 দিন এবং বাকি 3 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার গভীর রাতে রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন আদালত। মামলার আসামিরা হলেন শিশুটির ভগ্নিপতি সজীব হোসেন, বোনের শ্বশুর হিটু মিয়া, এক অপ্রাপ্তবয়স্ক কিশোর ও তাদের মা জাবেদা বেগম। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার মাগুরা শহরতলির নিজ নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। পরে শুক্রবার রাতে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। এরপরে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।
দেশজুড়ে নারীর প্রতি সহিংসতা বেড়ে চলায় বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন করছেন ময়মনসিংহ ও নাটোর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়া মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে সেখানে পঞ্চম দিনের মতো কর্মসূচি পালন করছেন শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে সালমা জাহানের রিপোর্ট। দেশ জুড়ে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ময়মনসিংহের সাধারণ ছাত্র জনতা বিক্ষোভ সমাবেশ করেছে টাউন হল মোড়ে। প্রতিবাদ কর্মসূচিতে ধর্ষক আসামিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। এদিকে নারীর প্রতি হওয়া সহিংসতার প্রতিবাদে সোমবার বেলা 11টায় মানববন্ধন করেছেন নবাব সিরাজউদ্দৌলা কলেজের শিক্ষার্থীরা। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত হিটু শেখের 7 দিন এবং বাকি 3 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ধর্ষণ ও হত্যা চেষ্টার সকল আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি। জয়পুরহাটে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে জনসমক্ষে ধর্ষকের প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করছেন বৈষম্য বিরোধী ছাত্ররা। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশজুড়ে নারীর প্রতি হওয়া সহিংসতার প্রতিবাদে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, কি পরিস্থিতি এখন সেখানে, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ চৈতি। আমরা যেটি দেখছি যে তালাইমারির মোড়ে যে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন, সেই অবস্থান কর্মসূচি এখনো চলছে এবং তারা বলছে যে ধর্ষকদের যে বিচারের সরকার একটি সময় নির্ধারণ করেছে সেটি আরো কমিয়ে আনার দাবিতে তারা এখানে অবস্থান কর্মসূচি করছেন এবং তাদের যে দাবিগুলি আমরা একটু তাদের কাছ থেকে শুনতে চাই, তাদের কি দাবি। আপনার কাছে জানতে চাই আপনারা কি দাবি নিয়ে রাজপথে আছেন। আমাদের দাবি হচ্ছে এই ধর্ষকের বিচার করতে হবে, জনসম্মুখে ফাঁসি দিতে হবে তাকে। 90 দিন কিসের জন্য লাগে? এখানে সকল তথ্য প্রমাণ সহকারে আসছে যে সে ধর্ষক, প্রমাণিত ধর্ষক। তারপরেও কেন প্রশাসন বলছে যে এখানে 90 দিন সময় লাগবে? তাকে ফাঁসি দিতে হবে এবং জনসম্মুখে ফাঁসি দিতে হবে, 7 দিনের মধ্যে ফাঁসি দিতে হবে। এবং এই আপনাদের এই আন্দোলন কতক্ষণ চলবে? আমরা 12:30 পর্যন্ত চলবে এটা, তারপর আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হব। এইটা আন্দোলনটি আছে সেটি 12:30 পর্যন্ত চলবে। এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীরা আজকে যে কর্মসূচি দিয়েছেন সেখানেও তারা যোগ দিবেন এবং বলা যায় যে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক সেখানে অবস্থান নিয়ে এটি একটি জনসমুদ্রে পরিণত হবে এমন প্রত্যাশা করছে সাধারণ শিক্ষার্থীরা এবং সেখানে সাধারণ মানুষদের সঙ্গে এই দাবিতে সাধারণ মানুষদেরও যোগ দেওয়ার জন্য শিক্ষার্থীরা আহ্বান জানিয়েছেন। একটু আপনার সঙ্গে কথা বলতে চাই, এই যে আন্দোলনটি করছেন আপনারা, আপনাদের দাবিগুলি কি কি আমরা শুনছিলাম, সেটি তো সরকার অলরেডি বলেছে যে সময় কমিয়ে এনেছে, সেটির সঙ্গে একমত নয় কেন? সময় কমিয়ে কি 180 দিনের থেকেও কমিয়েছে? 90 দিনে কখনো আপনি কি গ্যারান্টি দিতে পারবেন বা সরকার কি গ্যারান্টি দিতে পারবে এই 90 দিন ওই মেয়েটা বেঁচে থাকবে? 90 দিনে যে আরো আমরা যে নিরাপদ না, এটার গ্যারান্টি কে দিবে? আজকে আমরা সেই দাবিতে রাস্তায় দাঁড়িয়েছি। ইনকিলাব জিন্দাবাদ। 90 দিনের যে বিচার প্রক্রিয়া সেটিকে তারা বলছেন যে যেহেতু নিরাপত্তা আর নিশ্চিতের দাবি জানিয়েছেন এবং আমরা যদি দেখি যে শিক্ষার্থীরা এখানে যে অবস্থানটি করছেন সেই অবস্থান কর্মসূচি থেকে তারা বিশ্ববিদ্যালয়ের যে কর্মসূচিটি আছে সেইখানে তারা যোগ দিবেন এবং ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথে থাকবেন যতক্ষণ না তাদের যে দাবি সাধারণ মানুষের যে নিরাপত্তা সেটি নিশ্চিত করা যায়। তো এবং আমরা দেখেছি যে তালাইবাড়ির মোড়ে ব্যাপক ভোগান্তি হয়েছে সাধারণ মানুষের এই সড়ক অবরোধ করে আন্দোলন করার ফলে এবং সেই আন্দোলন কর্মসূচিটি কিছুক্ষণের মধ্যেই শেষ করা হবে এমনটি তারা বলেছেন এবং সড়কগুলি ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে খুলে দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের মূল ফটক যেটি সেখানে আন্দোলনের সঙ্গে এই শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেবেন। তো চৈতি, রাজশাহী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। শাহেদ, ধন্যবাদ আপনাকে। দেশজুড়ে নারীর প্রতি হওয়া সহিংসতার প্রতিবাদে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এদিকে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সুপ্রিম কোর্টের সামনে মানববন্ধন করছে ছাত্রদল। এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, কি বলছেন ছাত্রদলের নেতাকর্মীরা?
ধন্যবাদ। এখন আমি আছি কিন্তু হাইকোর্টের সামনে, এবং হাইকোর্টের সামনে কিন্তু আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ব্যানারে কিন্তু মানববন্ধন আয়োজন করা হয়েছে, এবং সেই মানববন্ধনটি এই আপনার মাগুরায় যে শিশু ধর্ষণ রয়েছে করা হয়েছে, সেই শিশু ধর্ষণের প্রতিবাদে এই কিন্তু, এবং তাদের যে আপনার যারা অপরাধী আছে সেই অপরাধীদের শাস্তির দাবিতে কিন্তু আজকে তারা কিন্তু ছাত্রদল এই মানববন্ধন আয়োজন করেছে। এবং মানববন্ধন যদি একটু বলি, হাইকোর্ট থেকে কিন্তু আপনার একেবারে গণপূর্ত অধিদপ্তর থেকে শুরু করে এদিকে যদি আপনার অনেক দূর পর্যন্ত কিন্তু আসলে এক ধরনের মানব প্রাচীর কিন্তু আপনার তৈরি করে ফেলছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এবং আপনাকে একটু বলে রাখি যে এখানে কিন্তু ছাত্রদলের সবাই কিন্তু এখানে ইতিমধ্যে কিন্তু আসলে উপস্থিত হয়েছেন, এবং সেই সাথে কিন্তু যারা ছাত্রদলের নারী নেত্রী রয়েছেন তারাও কিন্তু এখানে আসলে উপস্থিত হয়েছেন। আমরা যদি একটু কথা বলি, আজকে কি দাবিতে আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আপনাদের আসলে চাওয়াটা কি? আসসালামু আলাইকুম, আমি নিশা তাসনিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় যুগ্ম আহ্বায়ক। আমরা আজকে এসেছি মানববন্ধন করতে। আমাদের একটাই দাবি, আজকে যে আসিয়ার জন্য আমরা এখানে এসে দাঁড়িয়েছি, এরকম আসিয়ার উদাহরণ যেন পরবর্তীতে আর কখনো না হয়। এবং আমি আরও বলতে চাই, আমি আজকে যে কথাটা বলবো যে আমাদের আইন শৃঙ্খলার যে অবনতি এবং আমাদের নারীদের যে একটা নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি, আজকে আমি এখানে কথা বলে সঠিকভাবে বাসায় যেতে পারবো কিনা এটা আমি জানি না, কিন্তু আমার থেকে আরও অন্যান্য ব্যক্তিগণ অনেক ভালোভাবে এই বিষয়ে কথা বলে গিয়েছে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে একটাই দাবি থাকবে, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, বাংলাদেশের গণতান্ত্রিক একটি সমাজ ব্যবস্থা, এবং আমি মনে করি সব কিছুর বাইরে গিয়ে যদি ধর্ষকদের জন্য এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দিতে পারি যেটা আগামীতে উদাহরণস্বরূপ কাজে দিবে। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন, আসলে আপনার তাদের কিন্তু একটাই দাবি আসলে যে যেন আগামীর বাংলাদেশের কোনো ধর্ষক যেন আসলে এই বিচারের অভাবে যেন পার পেয়ে না যায়, এবং সেই সাথে যেন নারীরা যেন অবাধ চলাফেরা করতে পারে, এবং দেশব্যাপী যে নারীদের বিরুদ্ধে সহিংসতা এবং নিপীড়ন এবং ধর্ষণ এবং সেই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এগুলোর প্রতিবাদে কিন্তু আজকের এই মানববন্ধন। এবং আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরায় কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে তাদের মানববন্ধনে কিন্তু আসলে এক ধরনের মানব প্রাচীর কিন্তু আসলে তৈরি হয়ে গেছে। এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি একটু বলি, তাদের কিন্তু আসলে আপনার একটাই দাবি যে নির্যাতনের পথ বন্ধ করা এবং নারীর অধিকার যেন প্রতিষ্ঠা হয় এই আগামীর বাংলাদেশে, সেটাই আসলে তাদের দাবি। এবং এমন দাবির প্রেক্ষিতেই কিন্তু এখনো আজকে কিন্তু এই মানববন্ধন, যদিও আপনার এর আগেও কিন্তু আসলে আপনার বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন গতকাল রাতেও কিন্তু আসলে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আসলে আপনার মানববন্ধন করেছে, সেই সাথে মশাল মিছিল করেছে। এবং আজকে কিন্তু ছাত্রদলের কর্মসূচি এটাই ছিল যে হাইকোর্টের সামনে কিন্তু তাদের এই মানববন্ধন ছিল, এবং সেই মানববন্ধনের কিন্তু আপনার তারা আজকে দাঁড়িয়েছে সকাল ঠিক 11:30 নাগাদ। যদি কথা বলি যে আজকের আসলে এই যে মানববন্ধনে দাঁড়িয়েছেন, আপনাদের দাবি কি? মানববন্ধনে দাঁড়িয়েছেন, আপনাদের দাবিটা? জি, আপনারা জানেন 5 আগস্ট শেখ হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীনতা পায়, কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের যে স্বাধীনতার যে স্বাদ সেটা আমরা এখনো পাই নাই। আপনারা জানেন এখনো যে আমাদের ভোট প্রক্রিয়া সেটি এখনো ঠিক হয় নাই। এর মধ্যে দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে। এই ফ্যাসিস্ট হাসিনার তার দোসররা এখনো বাংলাদেশের বিভিন্ন সরকারি বিভিন্ন পদে এখনো বহাল রয়েছে। এবং বাংলাদেশে আপনারা দেখছেন গতকাল নারায়ণগঞ্জে আমাদের ছাত্র দলের একজন কর্মী শুধু প্রোগ্রাম করে বাসায় ফিরে যাওয়ার কারণে তাকে হত্যা হতে হয়েছে। খুন, ধর্ষণ, রাজধানী এগুলো প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। আপনারা এগুলো এখনো নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। আমরা প্রত্যাশা করছি, মাগুরায় আপনারা জানেন 7 বছরের একটি বাচ্চাকে কিভাবে রেপ করা হয়েছে, যার এখনো বিচার প্রক্রিয়া এখনো আমরা দেখতে পাচ্ছি না। এইগুলো ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে শুনছিলেন, তাদের কিন্তু আসলে আপনার দাবি আসলে যে ধর্ষকের যেন বিচার হয়, এবং সেই দাবিতে আজকে তারা কিন্তু এখানে দাঁড়িয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য এখনকার মতো। নিয়াজ, ধন্যবাদ আপনাকে। দেশ জুড়ে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করছে ছাত্রদল, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এদিকে দেশ জুড়ে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বাংলা ব্লকেট ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোড অবরোধ করেছে শিক্ষার্থীরা। সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, কি পরিস্থিতি দেখছেন সেখানে জানাবেন? জি চৈতি, আপনি যেটা বলছিলেন, আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাংলা ব্লকেট আসলে করেছে শিক্ষার্থীরা। তবে সেই দিক থেকে যদি বলি, কুমিল্লা আমি দেখেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দুই পাশে
হয়েছে। আমি এই পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণ করার জন্য এখানে সেনাবাহিনী এবং মোতায়েন রয়েছে। সেক্ষেত্রে আসলে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারা এসেছেন, তারা বলছেন যে বিচারের আশ্বস্ত দিয়েছেন, কিন্তু ছেলেরা মানছে না এবং বাংলা ব্লকেট করেছে দুই দিকে এবং সেনাবাহিনী তাদের সাথে কথা বলার চেষ্টা করছে। সেটা আসলে আমি যদি দেখার চেষ্টা করি ঢাকা মহাসড়কে এইভাবে এক আসিয়াত বিষয় না, তনু হত্যা থেকে শুরু করে যত ধরনের আসলে নারী নির্যাতন হয়েছে সকলের বিচার তারা চাচ্ছেন। সেদিক থেকে কুমিল্লা গত 3 দিন আসলে দর্শন হয়েছে। আমরা এখন তারা বলছে আমাদের প্রতিপক্ষ হচ্ছে রাষ্ট্র নয়, আমাদের প্রতিপক্ষ হচ্ছে যারা দর্শক, তাদের উপযুক্ত বিচার করা। এবং সেদিক থেকে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করছি। আসলে তখনই এই আপনারা আমি দেখার চেষ্টা করবো আসলে বাংলা ব্লকের তারা মহাসড়কে তার সাথে কথা দর্শক এখন দেখেন নিরাপত্তা বলতে কিছুই নেই। আমরা মেয়েরা বিশেষ করে রাস্তায় বের হতে এখন ভয় পাই। আমাদের নিরাপত্তা কোথায়? বাসায় বের হলে এখন আম্মু বের হতে দেয় না, বলে আমাকে নিয়ে যাও সাথে। আমরা তো ইচ্ছা নাই যে রোজার দিনে আমরা রোজা থেকে কষ্ট করে এত রোদ্রের মধ্যে রাস্তায় বসে থাকবো। আমরা বাধ্য হয়ে রাস্তায় বের হয়েছি। গত 24 ঘন্টায় এখানে বসছি। 15 দিনের মধ্যে একটা ধর্ষকের বিচার করতে হবে এবং 3 দিনের মধ্যে একটা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। একজন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হবে প্রকাশ। দেখতেছি তারা বিদেশগামী আছে, যারা অসুস্থ আছে, রোগী আছে, তাদেরকে আমরা ছেড়ে দিতেছি। তারা বিদেশগামী প্রবাসী আছে। সুমন, ধন্যবাদ আপনাকে। দেশ জুড়ে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোড অবরোধ করেছে শিক্ষার্থীরা। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সুমন কবির। আইনের প্রয়োগ ঠিক থাকলে এত অপরাধ ঘটত না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে অভিযুক্তদের শাস্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে একথা বলেন রিজভী। যখন দুর্নীতির প্রসার ঘটবে না যদি না আপনার প্রশাসন ঠিক হয়। যদি প্রশাসন ঠিক থাকতো তাহলে এইটি হতো না। আজকে তো আমরা অনেকেই বঞ্চিত ছিলেন শেখ হাসিনার আমলে, অনেকের বঞ্চনা ঘুষিয়েছে, অনেকে প্রমোশন পেয়েছেন, ডাবল প্রমোশন পেয়েছেন। তো আপনাদের মধ্যে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভ তো থাকার কথা নয়। তাহলে তৃণমূলে, ইউনিয়নে, ওয়ার্ডে, থানায় সেইখানে আপনার প্রশাসনের কর্তৃত্ব প্রয়োগ হচ্ছে না কেন? এটা তো একটা বড় প্রশ্ন এবং এর দায়িত্ব যাবে অন্তর্বর্তীকালীন সরকারের। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাজধানী পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় 6 মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। যাদের নামে চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে তারা হলেন শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং আজমিনা সিদ্দিকী। তারা পূর্বাঞ্চল প্রকল্পে কূটনৈতিক জোনের 203 নম্বর রোড থেকে প্লট বরাদ্দ নিয়েছিলেন বলে গণমাধ্যমে প্রকাশিত হলে দুদক এই বিষয়ে অনুসন্ধান শুরু করে। এছাড়াও পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের আওতায় 60 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ ওঠে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে।
শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের প্লট জালিয়াতির বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলা আদিত্য। আদিত্য, কি তথ্য আছে আপনার কাছে এই বিষয়ে জানাবেন বিস্তারিত। যদি যেমনটি বলছিলেন যে শেখ হাসিনার যে জাল জালিয়াতি, যে পূর্বাচলের যে প্লট জাল জালিয়াতি রয়েছে, সেই প্লট জাল জালিয়াতি কিন্তু ইতিমধ্যে যে চার্জশিট সেটি কিন্তু দাখিল করা হয়েছে আদালতে। মূলত পূর্বাচলের যে কূটনৈতিক জোন রয়েছে, সেই কূটনৈতিক জোনে কিন্তু ৬০ কাঠা অর্থাৎ পরিবারের ৬ সদস্যদের বিরুদ্ধে ১০ কাঠা করে রাজুকের কর্মকর্তাদের যোগসাজকে কিন্তু মূলত এই ধরনের কার্যক্রমগুলো করা হয়েছে। এবং এই চার্জশিটে নতুন করে আরও দুজনের নাম উল্লেখ করা হয়েছে, যিনি হচ্ছেন গৃহায়ন গণপূর্তের দুজন কর্মকর্তার নাম উঠে এসেছে এখন পর্যন্ত। তবে এ নিয়ে আরও বিস্তারিত আমরা জানতে পারবো আর অল্প কিছুক্ষণের মধ্যে এ নিয়ে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই যে দুদকের যে মহাপরিচালক রয়েছেন আক্তার হোসেন তার তথ্য আর কিছুক্ষণের মধ্যে আমরা হাতে পাবো। এখন পর্যন্ত আমরা যেটি পেয়েছি সেটি হচ্ছে যে তাদের মানে অর্থাৎ এই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অর্থাৎ টোটাল ৬টি মামলায় এই পরিবারের সকল সদস্যদের বিরুদ্ধে কিন্তু এই চার্জশিটটি দাখিল করা হয়েছে। এখানের মধ্যে যেটি দেখানো হয়েছে, এই প্রথম কিন্তু আওয়ামী লীগের যেই শেখ হাসিনা কোনো দুর্নীতির মামলায় কিন্তু আদালতে শরণাপন্ন হতে যাচ্ছেন এখন পর্যন্ত, এই প্রথমেই কিন্তু এটি করা হয়েছে। এবং আপনাকে একটি জিনিস জানিয়ে দিতে চাই যে এই প্রত্যেকটি জিনিসের হুকুমদাতা অর্থাৎ এই পূর্বাঞ্চলের যে প্লট জালিয়াতি, সেই প্লট জালিয়াতির হুকুমদাতা হিসাবে কিন্তু বিগত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু আসামি করা হয়েছে। এবং তিনি সহ তার পরিবার বর্গের যে বাকি সদস্যরা রয়েছে তাদের সকলকে কিন্তু এই আসামির তালিকায় আনা হয়েছে এবং তাদের যে চার্জশিট সেটি এখন পর্যন্ত আদালতে স্থাপন করা হয়েছে। এই ছিল আমার কাছে দুদক থেকে প্লট জালিয়াতির অর্থাৎ রাজুকের প্লট জালিয়াতির সর্বশেষ তথ্য শেখ পরিবারের। আদিত্য, ধন্যবাদ আপনাকে। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের প্লট জালিয়াতির বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ফজলা আদিত্য। ৬ কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ ৩৪টি রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে ঐকমত্য কমিশন, জানালেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, প্রতিটি রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে কমিশন। ৬ সংস্কার কমিশনের কাজের জন্য নির্বাচন পেছাবে না বলেও জানান আলী রিয়াজ। ৩৪টি দলের মোট ১০৪ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে তাদের সংকল্পের কথা পুনরায় ব্যক্ত করেন। ওই সভায় রাজনৈতিক দলগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে ৩৪টি রাজনৈতিক দলের কাছে ৬টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনের হার্ড কপি ২২ ফেব্রুয়ারির মধ্যে পৌঁছে দেওয়া হয়। 5টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোকে ছকের আকারে বিন্যস্ত করা হয়। এইসব ছকে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলোকে যুক্ত করা হয়নি। পুলিশ সংস্কার কমিশন মনে করেন যে তাদের সুপারিশসমূহ প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের চানমিয়া হাউজিং এর সাবেক ডিসি বিপ্লব কুমারের বাড়িতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ, তবে সেখানে তাকে পাওয়া যায়নি। এছাড়া রাজধানীর বিভিন্ন জায়গায় টহল ও তল্লাশি অভিযান পরিচালনা করে আইন শৃঙ্খলা বাহিনী। এইচ হিমেলের প্রতিবেদন। ডেভিল হান্ট অভিযানের পাশাপাশি রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে চলছে টহল ও তল্লাশি। গভীর রাতে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর চানমিয়া হাউজিংয়ে সাবেক ডিসি বিপ্লব কুমারের বাড়িতে অভিযানে যায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। খবর ছিল বাড়িটিতে বিপ্লব অবস্থান করছেন। পরে অভিযান শেষে পুলিশ জানায় বিপ্লব কুমারের স্ত্রী, আত্মীয় স্বজন ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। মাস্টারমাইন্ড ছিল যারা ছাত্রদের আহত নিহতের ঘটনায় সম্পৃক্ত, সেরকম কিছু আসামি এখানে লুকিয়ে আছে। আমাদের থানায় এজাহার নামে আসামি তারা। তো এই সংবাদের ভিত্তিতে আমরা এখানে আসি, এসে আমরা বিধি মোতাবেক তল্লাশি করি। তল্লাশি করে আমরা কোনো আসামি পাই নাই। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ওসি বলেন, আগের থেকে যথেষ্ট উন্নতি হয়েছে। আমি বলবো যে মোহাম্মদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চাইতে বর্তমানে ভালো। এদিকে রাজধানীর বিভিন্ন জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট, চালানো হয় তল্লাশি। আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে সেনাবাহিনীর একটি দল তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেল, সিএনজি, প্রাইভেট কার সহ সব ধরনের যানবাহনে চলে তল্লাশি। জব্দ করা হয় লাইসেন্সবিহীন মোটরসাইকেল। রাজধানীর রামপুরায় চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে ব্যাপক তল্লাশি চালায়। কাগজপত্র জটিলতায় জব্দ করা হয় কয়েকটি মোটরসাইকেল।
আমি আসলে প্রসিকিউশনের কাজটা করছি, যাদের ড্রাইভিং লাইসেন্স নাই, কাগজপত্র ঠিক নাই, হেলমেট ছাড়া বা যারা নিয়ম মেনে গাড়ি চালাচ্ছে না, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান ও তল্লাশি নিয়ে সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। আমরা যে বিভিন্ন পেশার মানুষজন আছি সবার জন্য খুবই মঙ্গলজনক। আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অ্যাক্সিডেন্টের যাতে সম্মুখীন না হই, এটা খুবই ভালো লাগলো আমার কাছে। নাগরিক হিসেবে আমরা এতে স্বস্তি বোধ করি। যদি সত্যি কোনো গাড়িতে অবৈধ কিছু থাকে বা দুষ্কৃতিকারী থাকে, তারা এতে আই থিঙ্ক ভয় পাবে এবং তাতে জনগণের জন্য স্বস্তি আসবে। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। রাজধানীতে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী, পুলিশ, সকল প্রকার আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছেন। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছেন তারা। আইন শৃঙ্খলা উন্নতির জন্য কাজ করছেন ঢাকার বিভিন্ন স্পটে। হিমেল, দেশ টিভি, ঢাকা। ময়মনসিংহের ফুলপুরে ট্রাক অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হচ্ছেন আরও ৩ জন। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চাঁদপুর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলার ভাইটকান্দি থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা ফুলপুর বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি চাঁদপুর ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির ৩ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও ৩ জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাজশাহীতে বিস্তীর্ণ মাঠ জুড়ে ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের তালিকা অনুযায়ী ১২৪ ইটভাটার মধ্যে ছাড়পত্র আছে মাত্র ৯টির। মাঝে মাঝে অভিযান চললেও থমকে যায় অজানা কারণে। পরিবেশ কর্মীরা বলছেন, যেভাবে ইটভাটা চলছে তা জনস্বাস্থ্যের জন্য হুমকি। রবিউল ইসলামের ছবিতে কাজী শাহিদের প্রতিবেদন। রাজশাহী পরিবেশ অধিদপ্তর বলছে, তাদের তালিকায় ইটভাটা আছে ১২৪টি। এর মধ্যে ছাড়পত্র নিয়ে ২৮ ইটভাটা চালু হলেও নবায়ন করেছে মাত্র ৯টি। সেই হিসাবে ১১৫ ইটভাটা চলছে অবৈধভাবে। ইটভাটার কালো ধোঁয়া আর ছায়ে বিপাকে আশেপাশের মানুষ। আর সড়কে ভাটাতে নেওয়া মাটি জমে ঘটছে দুর্ঘটনা। রাস্তাতে ভাটার মাটি ধোয়া, এই ধ্যাক ধ্যাক করে লাফা, এই রাস্তাতে বালু ছিঁড়ে মানুষে, ভ্যানওয়ালা, কত লোকের, সাইকেল আলার, কত গাড়ি ঘোড়ার অসুবিধা। আম গাছ তো ধোয়াতে তো ক্ষতি হচ্ছে, আমাদের ফলের ক্ষতি হচ্ছে, আমাদের কৃষি আবাদের ক্ষতি হচ্ছে, নানান ধরনের ক্ষতি হচ্ছে। পরিবেশ কর্মী ও বিশেষজ্ঞরা বলছেন, লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই প্রশাসনকে ম্যানেজ করে চলছে এসব ইটভাটা, যা প্রভাব ফেলছে আশেপাশের পরিবেশ ও জীববৈচিত্র্যে। বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? তাদের তো আসলে শক্তি আছে, প্রভাব আছে, অর্থ আছে। অর্থ দিয়েই কিন্তু সব কিছু তারা ম্যানেজ করছে। এই কারণেই কিন্তু আসলে এই ভাটাওয়ালাদের বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। সুতরাং শব্দ দূষণ হচ্ছে, ডাস্ট বা ধূলি বা বায়ু দূষণ হচ্ছে, আর ছাই যেটা আশেপাশে গাছে এবং বাড়ি ঘরের উপর যে পলিজিস ফল গাছ যেগুলি থাকে, বিশেষ করে আমরা দেখেছি কিছু আম গাছ, ওর ওপরে যখন ওই ইটের ছাই বা ভাটার যে ছাইগুলি পড়ে, তো এই ছাই পড়ার ফলে ওখানে যে গাছের স্বাভাবিক যেটা আমরা ফটোসিনথেসিস করে যে কাজ, সেটা ব্যাহত হয়, ফলে প্রোডাকশন ব্যাহত হচ্ছে। রাজশাহীর পরিবেশ দূষণে বড় ভূমিকা রাখছে এসব ইটভাটা। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অবৈধ ইটভাটা উচ্ছেদে নিয়মিত অভিযান চলছে। পুঠিয়া এবং মোহনপুরে 4টা উপজেলায় 13টি ইটভাটাতে অভিযান পরিচালনা করেছে। 3টা ভেঙে দেওয়া হয়েছে এবং বাকিগুলোতে কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ইভেন আপনারা দেখবেন যে কিছুদিনের ভিতরেই আবার অভিযান পরিচালনার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং এই অভিযান অব্যাহত থাকবে। এসব ইটভাটার বেশিরভাগই ফসলি মাঠ ও আমবাগান এলাকায়, তাই কৃষি রক্ষায় শক্ত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। তিস্তা মহাপরিকল্পনার 5 দিনব্যাপী গণশুনানির দ্বিতীয় দিন আজ রংপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিস্তা নিয়ে পূর্বের সমীক্ষা তুলে ধরবে পাওয়ার চায়না কোম্পানি। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, কোন কোন বিষয়ে উঠে এসেছে শুনানিতে জানাবেন?
যদি আপনি জানেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এটি রংপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন, কিন্তু ভূ রাজনীতির কারণে এই যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সেটি কিন্তু থমকে গেছে এবং এই অঞ্চলের মানুষকে কিন্তু মূলা ঝুলিয়ে রাখার মতো অবস্থা হয়েছিল, এমনটি মনে করছিল কিন্তু এই অঞ্চলের মানুষ। আমি আপনাকে বলি যে গত 9ই ফেব্রুয়ারি সরকারের 2 উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এবং আসিফ মাহমুদ তারা কিন্তু তিস্তা পাড়ে এসেছিলেন এবং এসে এই যে দীর্ঘদিনের মানুষের, এই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের, সেটি কিন্তু তিনি এসে এখানে বলেছিলেন যে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলেও অন্তত তিস্তা পাড়ের মানুষের যে প্রত্যাশা, তারা কি চায় কি না চায়, এটি সরকার ঢাকায় বসে না বরং তিস্তা পাড়ের মানুষজনের কাছে জানতে চাইবে। সেই যে সরকারের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ গতকাল গাইবান্ধায় হয়েছে, আজ কিন্তু রংপুরে এই যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে সম্মিলিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার শীর্ষক প্রস্তাবিত যে আলোচনা, সেই অংশীজনদের সঙ্গে সেটি কিন্তু এখন চলছে। আমরা দেখানোর চেষ্টা করছি রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সালের নেতৃত্বে এখানে অংশীজনরা আছেন চীনার যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল রয়েছেন এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা রয়েছেন। আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি যে এই প্রকল্প বাস্তবায়ন হলে কি কি হতে পারে, এমনকি তারা আমাদেরকে জানিয়েছেন, সেটি হচ্ছে যে এই প্রকল্প যেদিন কাজ শুরু হবে সেই কাজ শুরু থেকে পরবর্তী 5 বছরের মধ্যে এই প্রকল্প শেষ হবে। একই সঙ্গে নদী তীর সংরক্ষণ কাজ হবে 110 কিলোমিটার এলাকায়, নদীর ড্রেজিং করা হবে 110 কিলোমিটার এলাকায়, কিন্তু 1330 লক্ষ ঘনমিটার ড্রেজিং করা হবে, বাঁধ নির্মাণ এবং মেরামত করা হবে 224.30 কিলোমিটার এবং গ্রেন বা স্পার নির্মাণ বা মেরামত কাজ হবে 67টি, বাঁধের উপর রাস্তা নির্মাণ করা হবে 224.30 কিলোমিটার এবং ভূমি পুনরুদ্ধার কাজ করা হবে 170.87 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। একই সঙ্গে প্রকল্পের অর্থনৈতিক ইন্টারনেট যেটা বলা হয়েছে সেটি হচ্ছে যে 695 মিলিয়ন US ডলার এবং পুনরুদ্ধার করা হবে জমি যে পুনরুদ্ধার সেটি করা হবে 170.87 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। প্রকল্প বাস্তবায়নের পর নদী তীরবর্তীতে প্রায় করা হবে এবং এখানে যারা আছেন, এখানে অংশীজনরা যারা আছেন তারা বলছেন যে দীর্ঘদিন ধরে যে তিস্তা মহাপরিকল্পনা বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে ভূ রাজনীতির কারণে, সেটি যেন আর না হয়, সেটি কিন্তু এখানে যারা অংশীজন রয়েছেন তারা বলছেন। তো চৈতে এই ছিল রংপুর থেকে সর্বশেষ। রফিক, ধন্যবাদ আপনাকে। তিস্তা মহাপরিকল্পনার 5 দিন ব্যাপী গণশুনানির দ্বিতীয় দিন আজ। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম।